নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 12তম ক্লাস, যেটি 9ই অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল। এছাড়াও তোমরা যারা সিএসএল, এসএসসি জিডি, রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে 38 রান করে নিচের মধ্যে কে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন? তো 1983 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান কে করেছিলেন? তো তিনি হলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কৃষ্ণমাচারী শ্রীকান্ত তিনি ফাইনাল ম্যাচে 38 রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। 1983 বিশ্বকাপ এখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, ঠিক আছে। কপিল দেবের নেতৃত্বে 1983 সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। পরবর্তীকালে 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধর্মে তার অনুসারীদের জন্য কৃষিকাজ নিষিদ্ধ ছিল? তো সঠিক উত্তর হবে জৈন। জৈন ধর্মে কৃষিকাজ নিষিদ্ধ। ব্রিটেনে ভারতীয় পোশাকের জনপ্রিয়তার কারণে ভারতীয় পোশাক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করা হয়েছিল। নিচের কোনটি সেই আইন? তো সঠিক উত্তর হবে ক্যালিকো আইন। অপশন এ, ক্যালিকো আইন। এই ক্যালিকো আইন এর ফলে ভারতীয় পোশাক ব্রিটেনে নিষিদ্ধ হয়েছিল। 1974 সালে শাস্ত্রীয় গায়িকা নয়না দেবী নিচের কোন গানের শৈলীতে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো নয়না দেবী তিনি একজন ঠুমরি, ঠিক আছে, ঠুমরি গায়িকা। নয়না দেবী একজন ঠুমরি গায়িকা, সেই জন্য 1974 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে কোন রাজ্যে বহুমাত্রিক দারিদ্র্য মানুষের অনুপাত সবচেয়ে বেশি? তো মাথাপিছু আয়ের নিরিখে ভারতের কোন রাজ্যের দারিদ্র মানুষের সংখ্যা বা দারিদ্র মানুষের অনুপাত সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে বিহার, ঠিক আছে। 2023 সালের বহুমাত্রিক দারিদ্র সূচক অনুসারে বিহারে দারিদ্র মানুষের অনুপাত সবচেয়ে বেশি। আমের দুর্গ 16শো শতকে কোন শাসক লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি করেছিলেন? তো আমের দুর্গ এটি তৈরি করেছিলেন রাজা প্রথম মানসিংহ। দেখো, ভারতের রাজস্থানের আমেরে অবস্থিত একটি দুর্গ, ঠিক আছে। তো আমের কোথায় অবস্থিত? তো বর্তমানে রাজস্থানে। আমের হলো একটি শহর যার আয়তন 4 বর্গ কিলোমিটার বা 1.5 বর্গ মাইল। রাজস্থানের রাজধানী থেকে 11 কিলোমিটার বা 6.8 মাইল দূরে অবস্থিত এই আমের দুর্গ। পরবর্তী প্রশ্ন,
দ্য আলজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, কাশ্মীর, দ্য কেস ফর ফ্রিডম, ক্যাপিটালিজম, এ ঘোস্ট স্টোরি বইগুলো কে লিখেছেন? তো এই উপরন্ত বইগুলো লিখেছেন অরুন্ধতী রায়। তো সঠিক উত্তর হবে অরুন্ধতী রায়। দেখো, অরুন্ধতী রায় তার গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য 1997 সালে বুকার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তো গড অফ স্মল থিংস এটি কে লিখেছেন? তো এটি লিখেছেন অরুন্ধতী রায়। ঠিক আছে, তো দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, কাশ্মীর, দ্য কেস ফর ফ্রিডম, ক্যাপিটালিজম, ঘোস্ট স্টোরি, এই উপন্যাসগুলো অরুন্ধতী রায়ের লেখা। আগ্রা দুর্গের মতি মসজিদ নিচের কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? তো আগ্রা দুর্গের মতি মসজিদ নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। এই মসজিদটি 1646 সালে নির্মাণ শুরু হয় এবং 1653 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছিল। ঠিক আছে, তো মতি মসজিদ এটি নির্মাণ করেন শাহজাহান। ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে সংসদীয় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে? তো ভারতীয় সংবিধানে ব্রিটেনের সংবিধান থেকে এই সংসদীয় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ যা প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে গ্রিনহাউস গ্যাস। তো কার্বন ডাই অক্সাইড হলো একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস যা প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত লাফিং গ্যাস নামে পরিচিত যৌগের রাসায়নিক সূত্র কী? তো লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে। তো N2O সংকেত হচ্ছে N2O, ঠিক আছে, বা নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্ন, ভারতের ড্যাশ নৃত্যশৈলীর কয়েকজন বিখ্যাত শিল্পী হলেন রোশন কুমারী, সুবর্ণ নারায়ণ, মায়া রায় এবং কুমুদিনী লাখিয়া। তো এনারা সব কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো এনারা সব কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পরিবেশিত হয়। মণিপুরী এবং ওড়িশি এই নাচ দুটিও শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ। আর ছৌ নাচ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় পরিবেশিত হয়। 2023 সালের মার্চ মাসে ভারত শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে জিওফ্রে বাওয়া ইট ইজ সেন্টিয়াল টু বি দেয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন। কে জিওফ্রে বাওয়া? তো এই জিওফ্রে বাওয়া হলেন একজন শ্রীলঙ্কার আর্কিটেকচার বা স্থপতি। ঠিক আছে, তো এই যে জিওফ্রে বাওয়া তিনি হলেন একজন শ্রীলঙ্কার স্থপতি বা আর্কিটেকচার। পরবর্তী প্রশ্ন, নবরোজ নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দ্বারা নতুন বছর হিসেবে পালিত হয়? তো নবরোজ উৎসব একটি নববর্ষের উৎসব যা ফার্সি সম্প্রদায়ের নতুন বছর হিসাবে পালিত হয়। তো সঠিক উত্তর হবে ফার্সি। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নিচের কোনটি বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে ফাইবার। দেখো, ফল ও সবজিতে এই খাবারগুলিতে মাইক্রো নিউট্রিয়েন্ট ও ফাইবার বেশি থাকার কারণে তা কোলেস্ট্রল এবং ফ্যাটের চর্বি কমাতে সাহায্য করে। তো ফাইবার জাতীয় খাবার কিসের মাধ্যমে থাকে? তো ফাইবার জাতীয় খাবার ফল এবং সবজিতে পাওয়া যায়, যার ফলে এরা পেটের যে চর্বি, ঠিক আছে, এই চর্বি কমাতে সাহায্য করে।
ওডিসি গুরু ড্যাশ যিনি 1 এপ্রিল 2023 ভুবনেশ্বরের প্রথম উৎকল প্রতিভা সম্মান 2023 পেয়েছিলেন। তো ভুবনেশ্বরের প্রথম উৎকল প্রতিভা সম্মান 2023 পেয়েছেন ওডিসি গুরু রতিকান্ত মহাপাত্র। তো সঠিক উত্তর হবে রতিকান্ত মহাপাত্র। টেন্ডুলকার কমিটির উপর ভিত্তি করে জাতীয় দারিদ্র্য রেখার নিচের কোনটি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল? তো জাতীয় দারিদ্র্য সীমার নিচে হিসেবে সংজ্ঞায়িত করা হয়, দেখো দুটো বিবৃতি দিয়েছে। প্রথম বিবৃতি, গ্রামীণ এলাকার জন্য প্রতি মাসে মাথা পিছু আয় 816 টাকা এবং শহর অঞ্চলে প্রতি মাসে মাথা পিছু আয় 1000 টাকা। তো সঠিক, দুটো বিবৃতি কিন্তু সঠিক। তো গ্রামে যাদের প্রতি মাসে ইনকাম 816 টাকা এবং শহরে যাদের মাথা পিছু আয় 1000 টাকা, তাদের দারিদ্র্য রেখার নিচে হিসেবে সংজ্ঞায়িত করা হয়। আর সুরেশ টেন্ডুলকারের নেতৃত্বে এই টেন্ডুলকার কমিটি গঠন করা হয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সরকারি অ্যাকাউন্টগুলির মধ্যে একটি নয়? দেখো, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটা ভারতের সরকার অ্যাকাউন্ট। পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এটাও, আর কনসোলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া এগুলো কিন্তু ভারতের সরকারি অ্যাকাউন্টগুলোর একটি উদাহরণ। কিন্তু যেটা নয় সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এটা কিন্তু ভারতের সরকারি অ্যাকাউন্টগুলোর মধ্যে পড়ে না। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি শাসন জারির অনুমতি দেয়? যখন রাষ্ট্রপতি রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো কারণে বিশ্বাস করে যে রাজ্য সরকার সংবিধান অনুসারে কাজ করতে পারছেন না, তো কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির অনুমতি দেয়? তো সঠিক উত্তর হবে ধারা বা অনুচ্ছেদ 356। দেখো, অনুচ্ছেদ 352 জাতীয় জরুরি অবস্থা। এখনও পর্যন্ত ভারতে 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, 1962, 1971 এবং 1975। আর অনুচ্ছেদ 360 আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো কিশোর কিশোরীদের খাওয়ার ব্যাধি। এখানে শরীরের ওজন কি হয়? তো এখানে শরীরের ওজন মারাত্মকভাবে হ্রাস পায়। ঠিক আছে, তো অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো কিশোর কিশোরীদের খাওয়ার ব্যাধি, যার ফলে কি হয়, মারাত্মকভাবে তাদের ওজন হ্রাস পেয়ে যায়। ভারতের গড় বৃষ্টিপাত অনুসারে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি অবস্থিত। তো লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি অবস্থিত অপর্যাপ্ত বৃষ্টিপাতের এলাকা। ঠিক আছে, লাদাখ একটি বৃষ্টির ছায়ায় অঞ্চল অবস্থিত, সেই জন্য কিন্তু এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। পরবর্তী প্রশ্ন, ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024 কোথায় আয়োজিত হয়েছিল? তো 2024 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে। আর 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়া। 2024 কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন সিরিয়া ফুটবল দল। ভারতীয় অস্ত্র আইন 1878 সালে পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিটন। 1876 থেকে 1880 সালের মধ্যে ভারতের ভাইসরয় পদে অধিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য?
তো ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। এবং এখানে আখ উৎপাদনেও কিন্তু প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আখ উৎপাদনেও কিন্তু উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। শেষ প্রশ্ন, সেপ্টেম্বর 2024 অনুযায়ী কীর্তি আজাদ সংসদীয় কোন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন? তো কীর্তি আজাদ তিনি কেমিক্যালস এবং ফার্টিলাইজার এর সংসদীয় চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।